জেনারেল আসিম মুনিরকে হত্যার ছক, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি পাকিস্তানের। পশ্চিমাদের জম, মুসলিম বিশ্বের গর্ব, কে এই পারমাণবিক জাদুকর? ডক্টর AQ খান। যৌথভাবে যুদ্ধবিমান বানাচ্ছে পাকিস্তান ও তুরস্ক, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। খামেনির জানাজায় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ, মেলেনি কোনো বার্তা। সব হারিয়েও হার মানেননি গাজাবাসী, গাজার ধ্বংসপ্রাপ্ত ছাদে নতুন এক লড়াইয়ের গল্প ইব্রাহিমের। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরান আমেরিকার শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতা নস্যাৎ করতে সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করে মোসাদ। জেনেভায় এই ষড়যন্ত্রের খবর পেয়েই ইসরায়েলকে সরাসরি মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেয় ইসলামাবাদ। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের এমন রণমূর্তিতে শেষ পর্যন্ত ভয় পেয়ে পিছু হটেছে মোসাদ, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের রক্তপাত এড়াতে সাহায্য করে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত প্রতিবেদনে। ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ থামাতে সবচেয়ে বেশি জোরালো ভূমিকা রেখেছে শক্তিশালী মুসলিম দেশ পাকিস্তান। দুই দেশের মধ্যকার শান্তি আলোচনা এগিয়ে নিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এই শান্তি আলোচনা ভেস্তে দিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার ছক কষে ইসরায়েল। আর সে উদ্দেশ্যেই দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ মাঠে নামে। সুইজারল্যান্ডের জেনেভায় করা হয় এই গুপ্ত হত্যার পরিকল্পনা। তবে পাকিস্তানের গোয়েন্দারা আগেভাগেই সে খবর পেয়ে যান, আর এর পরপরই তারা ভয় পেয়ে সফর বাতিল না করে উল্টো ইসরায়েলকে কড়া হুমকি দেয়। ইসলামাবাদের পক্ষ থেকে বার্তা পাঠানো হয় সাবধান করে। পাকিস্তান স্পষ্ট জানিয়ে দেয় তাদের প্রতিনিধি দলের গায়ে হাত দিলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। পরমাণু অস্ত্রধারী পাকিস্তানের এমন সরাসরি ও কঠিন হুমকির মুখে শেষ পর্যন্ত ভয় পেয়ে পিছু হটতে বাধ্য হয় মোসাদ। ফলে রক্ষা পায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি। বিশ্লেষকরা বলছেন, মুসলিম দেশগুলোর এমন অনড় অবস্থান ইরান ও আমেরিকার চলমান কূটনৈতিক আলোচনাকে আরও এক ধাপ এগিয়ে দিল। পশ্চিমা আধিপত্য রুখতে পাকিস্তানকে একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্রে পরিণত করেছিলেন ডক্টর আব্দুল কাদির খান। অত্যন্ত গোপনে ইউরোপ থেকে সেন্ট্রিফিউজের নকশা এনে তিনি বদলে দেন দক্ষিণ এশিয়ার সমীকরণ। শুধু পাকিস্তান নয়, ইরান ও উত্তর কোরিয়াকেও পরমাণু প্রযুক্তিতে স্বাবলম্বী করতে চেয়েছিলেন এই স্বপ্নদ্রষ্টা। নিজ দেশে জাতীয় বীর হলেও আন্তর্জাতিক চাপের মুখে বিতর্কিত ও নিঃসঙ্গ এক জীবন শেষে বিদায় নিয়েছেন ইতিহাসের এই মহানায়ক। বিস্তারিত রিপোর্টে। পশ্চিমা বিশ্বের আধিপত্য রুখতে এবং মুসলিম দেশগুলোকে পারমাণবিক প্রযুক্তির অধিকারী করতে চেয়েছিলেন একজন বিজ্ঞানী। তিনি পাকিস্তানের আব্দুল কাদির খান, বিশ্ব যাকে AQ খান নামে চিনে। কাদের খান পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। বিশ্বে অনেক দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের এই অস্ত্রের পেছনের কারিগর তিনি। তার হাত ধরেই ডানা মেলেছিল স্বপ্ন, যা বদলে দেয় দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতির সমীকরণ। ব্রিটিশ ভারতে জন্ম নেওয়া এই বিজ্ঞানী 1960 সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন। এরপর পাড়ি জমান ইউরোপে। বার্লিনে ধাতু প্রকৌশল নিয়ে পড়ার পর নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা শেষ করেন। ক্যারিয়ারের শুরুতেই তিনি যুক্ত হন পারমাণবিক গবেষণায়। 1974 সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরেনকো নামের একটি পারমাণবিক জ্বালানি সংস্থায় কাজ শুরু করেন আব্দুল কাদির খান। এই কোম্পানিটি ইউরোপের পরমাণু চুল্লির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করত। আর এখানেই ঘটে মূল ঘটনা। ইউরেনকোতে থাকার সময় তিনি অত্যন্ত গোপনে বিশ্বের সবচেয়ে সেরা সেন্ট্রিফিউজের ব্লু প্রিন্ট বা নকশা হস্তগত করেন। এই প্রযুক্তি দিয়েই মূলত প্রাকৃতিক ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে পারমাণবিক বোমার জ্বালানি তৈরি করা হতো। 1990-এর দশকে একটি আন্তর্জাতিক পারমাণবিক প্রযুক্তির ব্ল্যাক মার্কেট তৈরি করেন আব্দুল কাদির খান। পশ্চিমা ব্লকের গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে তিনি উত্তর কোরিয়া, ইরান ও লিবিয়াকে পরমাণু বোমার নকশা ও সেন্ট্রিফিউজ সরবরাহ করেন। কাদির খান মনে করতেন মুসলিম দেশগুলোকে এই প্রযুক্তি দেওয়া কোনো অপরাধ নয়। তবে ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে শুধুমাত্র উত্তর কোরিয়াই পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে।
ডক্টর কাদির খান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মুসলিম দেশগুলোর কাছে পরমাণু অস্ত্র থাকা আবশ্যক। পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাতে তিনি ইরান এর পরমাণু কর্মসূচিতে গোপনে সাহায্য করেছিলেন এবং তাদের নকশা সহ সেন্ট্রিফিউজ সরবরাহ করেছিলেন। লিবিয়া, ইরাক সহ অন্যান্য মুসলিম দেশগুলোকেও তিনি পারমাণবিক প্রযুক্তি দিয়ে সহায়তা করতে চেয়েছিলেন। নিজ দেশে ডক্টর খান জাতীয় বীর হিসেবে সমাদৃত ছিলেন, কারণ তিনি পাকিস্তানকে বিশ্বের প্রথম এবং একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশে পরিণত করেছিলেন। তবে পশ্চিমাদের চাপের মুখে 2004 সালে তিনি একটি আন্তর্জাতিক গোপন পারমাণবিক নেটওয়ার্ক পরিচালনার দায় স্বীকার করতে বাধ্য হন এবং তাকে গৃহবন্দী করা হয়। 2021 সালের 10 অক্টোবর 85 বছর বয়সে বিখ্যাত মুসলিম এই বিজ্ঞানী মারা যান। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। প্রতিরক্ষা বিশ্বে বড় চমক সৃষ্টি করে ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে একজোট হয়েছে পাকিস্তান ও তুরস্ক। তুরস্কের টুসাস ও ড্রোন জায়ান্ট বাইকার এর এই মেগা প্রজেক্টে থাকবে এআই, হাইপারসনিক গতি ও সুপার স্টেলথ প্রযুক্তি। পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে F-35 বা রাফালের চেয়েও শক্তিশালী এই বিমান এশিয়ার সামরিক শক্তির এক নতুন এবং অপ্রতিদ্বন্দ্বী সমীকরণ তৈরি করতে যাচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ডিফেন্স দুনিয়ায় বড় চমক নিয়ে হাজির হয়েছে পাকিস্তান ও তুরস্ক। এবার ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে একে অন্যের সঙ্গে হাত মেলালো। বিশ্ব ভূরাজনীতি আর সামরিক ভারসাম্যে যা বড়সড় বদল আনতে যাচ্ছে, ফলে প্রতিপক্ষ অনেক দেশই এখন নড়ে চড়ে বসেছে। এই মেগা প্রজেক্টের নেতৃত্বে থাকছে তুরস্কের মহাকাশ প্রযুক্তি সংস্থা টুসাস, আর ড্রোন প্রযুক্তিতে দুনিয়া কাঁপানো বাইকার দিচ্ছে সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট। বিশেষজ্ঞরা বলছেন এই ফাইটার জেটে থাকবে রাডার ফাঁকি দেওয়ার চরম ও সর্বাধুনিক স্টেলথ প্রযুক্তি, শব্দের চেয়ে কয়েক গুণ গতি অর্থাৎ হাইপারসনিক স্পিড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর পূর্ণ নিয়ন্ত্রণ। মূলত পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক শক্তিকে এক ধাপ এগিয়ে নিয়ে সক্ষমতা বাড়াতেই দুই দেশের মধ্যকার এই কৌশলগত চুক্তি। এর মাধ্যমে পাকিস্তান যেমন সামরিক ক্ষেত্রে উন্নত প্রযুক্তির অ্যাক্সেস পাবে, তেমনি তুরস্ক বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারবে। রাফাল বা F-35-এর চেয়েও অত্যাধুনিক এই যুদ্ধবিমান এশিয়ায় নতুন শক্তির সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সব জল্পনা ও ধোঁয়াশার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী 3 ও 4 জুলাই তাকে রাষ্ট্রীয়ভাবে সমাহিত করা হবে। এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে তেহরান। তবে স্পর্শকাতর এই পরিস্থিতিতে দিল্লি এই আমন্ত্রণের সাড়া দেবে কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চিত বার্তা মেলেনি। বিস্তারিত রিপোর্টে। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের উপর অবরোধ ও চাপ প্রয়োগ করে শাসন কাঠামো পরিবর্তনের চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তী দুই দেশের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের ডামাডোলে সর্বোচ্চ নেতার মৃত্যু ও জানাজা নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। তবে সবকিছুর অবসান হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আয়াতুল্লাহ খামেনির জানাজার দিনক্ষণ আগামী 3 ও 4 জুলাই রাষ্ট্রীয়ভাবে তার জানাজা ও সমাহিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ভারতের পক্ষ থেকে এখনো এই আমন্ত্রণের বিষয় নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ভয়াবহ যুদ্ধের ধ্বংসলীলার মাঝেও গাজায় প্রাণের স্পন্দন ফিরিয়ে আনছেন অদম্য সাহসী মানুষেরা। সব হারানো ইব্রাহিম আল ধাবা এখন ভাঙা বাড়ির ছাদেই শুরু করেছেন অভিনব মধু চাষ। বোমাবর্ষণে গাজার 95% মৌচাক ধ্বংস হলেও আন্তর্জাতিক সহায়তার অপেক্ষায় বসে না থেকে তারা নিজেরাই নিজেদের ভাগ্য বদলাতে মাঠে নেমেছেন। ধ্বংসস্তূপের উপর মৌমাছিদের এই গুঞ্জন যেন গাজাবাসীর ঘুরে দাঁড়ানোর এক নতুন ও শক্তিশালী প্রতিচ্ছবি। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও গাজায় নতুন করে বেঁচে থাকার লড়াই শুরু করেছে সব হারানো মানুষেরা। এবার ভাঙা বাড়ির ছাদেই তারা শুরু করেছেন মৌমাছির বাক্সের মাধ্যমে মধুর চাষ। আর এমন অভিনব কাজের উদ্যোক্তা গাজার ইব্রাহিম আল ধাবা। যুদ্ধে তার বাড়িঘর, সহায় সম্বল সবকিছুই কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার স্বপ্নকে। তাই তো পূর্ব গাজায় চাষের জমি হারিয়ে এখন তেল আল হাওয়া এলাকায় একটি
ধ্বংসপ্রাপ্ত বাড়ির ছাদকেই বেছে নিয়েছেন উপার্জনের একমাত্র অবলম্বন হিসেবে। সেখানেই বসিয়েছেন প্রায় ৩৫টি বাক্স ভর্তি মৌচাক। গাজায় যুদ্ধের আগে প্রায় ৪৫,০০০ মৌচাক ছিল তার, কিন্তু বোমা বর্ষণে এর ৯৫%ই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জীবন বাঁচাতে ও অর্থনীতি সচল করতে ইব্রাহিম এখন গাজার মৌচাষী সমবায় সমিতির সভাপতি হিসেবে কাজ করছেন। সম্প্রতি যুদ্ধ থামানোর ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, যার লক্ষ্য গাজার পুনর্গঠন। তবে সেই সহায়তার আশায় বসে না থেকে তিনি নিজেদের ভাগ্য বদলাতে এখনই মাঠে নেমেছেন অন্যান্য চাষিদের সঙ্গে নিয়ে। শত বাধা আর সামরিক নিয়ন্ত্রণের মধ্যেও এই মৌমাছিগুলো যেন গাজার মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প বলছে। ধ্বংসের মাঝেও এক নতুন আশার আলো জ্বালিয়েছে। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।